ক্যামেরা সেট মানে করেন করেন ক্যামেরা সেট করেই বলেন। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন। সেখানে নেতৃস্থানীয় যারা যারা এসছেন, ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার, তাদের সবার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে এবং এখানে উনি একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে একটা উনি সেশনে কথা বলেছেন। আমরা সেটার আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা চাচ্ছি। তারা আসলে যেটা হবে যে ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিংইং লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। আশা করা যায় এই বিষয়ে সামনে আরও অনেক বেশি কাজ হবে। আজকে এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। আপনারা কেউ কেউ এখানে ছিলেন, আমি এটা নিয়ে এলাবোরেট করব না, বাট অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সেই বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমরা আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনূস ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছব। এই ছিল ওনার এটা ইউএইর একটা সফর। আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর ইউনূসকে অনেক দিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ লতিফা, উনি ইভেন ড্যাভোসে স্যারকে যে নিজে থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন। আর একটা বিষয় আমরা দেখছি যে নিউজ অনেক গণমাধ্যমে এসছে, ফেসবুকেও আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো। যে প্রশ্নটা করতে চাই যে এই যে সফর, এটা নিয়ে কিন্তু আমাদের এখানকার যারা বাংলাদেশ কমিউনিটি আছে কিংবা দেশে যারা আছে তাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, বড় একটা আকাঙ্ক্ষা যে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আপনারা মানে যেহেতু আজকে সারাদিনই ছিলেন, তো বড় প্রাপ্তিটা কি দেখছেন বা আমাদের প্রাপ্তিটা কি আছে? বড় প্রাপ্তিটা হচ্ছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক খুব আরও কাছাকাছি এসছে। আপনি জানেন যে পতিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের, ফলে অনেক দিন ধরে ভিসা বন্ধ ছিল, ভিসা বন্ধ
এবং অনেক অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায়, এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন, কি যেন ইউনাইটেড আরব আমিরাতে আছেন। প্লাস হচ্ছে যে ইউএই আপনারা জানেন বাংলাদেশের একটা বড়, বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্র্যাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি, যখন এটা এই বিষয়ে রেজাল্ট হবে আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এখানে স্যার যে জিনিসটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লক্ষ প্রবাসীরা বসবাস করে। বিশেষ করে এখানে অনেক প্রবাসী আছে যারা ফ্যামিলি, তাদের হাজব্যান্ড ওয়াইফের এখানে ভিসা আছে, কিন্তু অনেক সময় যে ওয়াইফ থাকে প্রেগনেন্সি হলে সে দেশে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাংলাদেশে, কিন্তু ভিসা এখন ফ্যামিলি ভিসাটাও কিন্তু এখানে বন্ধ। এখানকার যে অনেক ফ্যামিলি আছে তারা চাচ্ছেন অ্যাটলিস্ট যে ফ্যামিলি ভিসাটা আছে সেই ভিসাটা যাতে চালু হয়, যাতে ফ্যামিলিটা মানে হাজবেন্ড এখানে চলে আসে বাট তার বাচ্চাটা আসতে পারছে না। এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর একটা ভিসা হচ্ছে এখানকার যে নাবিক আছে, নাবিকদের ভিসা নাবিকদের যে ট্রান্সফারের ক্ষেত্রে এটাও কিন্তু খুব স্যার জটিল একটা বিষয়। এই দুইটা এবং ইন্টারনাল যে ট্রান্সফার, এই প্রত্যেকটা বিষয়ই আমরা শুনছি। আমরা প্রফেসর ইউনূস নিজের থেকে আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন। তো এটা সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা। সেই 2012 সালের থেকে এই সমস্যাটা শুরু, একদিন না, এই 12টা বছর হয়ে গেছে। তো উনি এটা টেক আপ করেছেন, উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার সাথে কথা বলতে হয়, কীভাবে এটা ডিল করতে হয়, সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হচ্ছে। কারণ স্যার একটা প্রশ্ন ছিল, আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যখন বাংলাদেশের জন্য আন্দোলন চলছে, এখানে যারা গ্রেফতার হয়েছিল তারা এখন বাংলাদেশে ফেরত চলে গেছে। এখন আপনারা কি জানেন পক্ষ লোকটাকে বিপক্ষে লোক আছে? যখন আন্দোলন চলছিল তখন আরব আমিরাতে যেমনটা বাংলাদেশি ছাত্রছাত্রী কিংবা জনতার পক্ষে লোক ছিল, তো তেমনই বিপক্ষে লোকও আছে। এদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছিলেন? এবং এমনও আছে মুখোশধারী অনেকে আছে যারা আমাদের সাথে বসে ছবি তুলে আমাদের সাথে ঘুরে, বা আমরা বাংলাদেশ থেকে কেউ আসলে তার সঙ্গে সখ্যতা তৈরি করতে চায়, তারা যে ওই লোকগুলো না, সেগুলো কি আপনারা মানে ক্লিয়ার করতে পারছেন? এটা আসলে অনেক সময় গিয়ে মুখোশধারী বা এগুলোর অনেক ক্ষেত্রে এই জবটা আপনাদের কার কি রোল ছিল আপনারা যারা জার্নালিজম করছেন আপনাদের এটা জানানো উচিত। আমরা গভর্নমেন্টের তরফ থেকে এটা করলে ভাববে যে আমরা আমাদের নাগরিকের উপর সার্ভেইলেন্স করছি, এটা আসলে দৃষ্টিকটু হয়। আপনারা জানান কি হয়েছে, কিভাবে হয়েছে, এটা আপনাদের দায়িত্ব। কিভাবে বাংলাদেশের এই যে যারা নৈতিক একটা আন্দোলন করতে গেলেন, যাদেরকে দেখেন যে তাদেরকে জেল জরিমানা হলো, অনেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়ে গেছে। প্রফেসর ইউনূস এটা ইন্টারভেন করার কারণে উনি আবুধাবি এবং ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করার কারণে এরা মুক্তি পেয়েছেন এবং এরা বাংলাদেশে, আমাদের ভাই বোনরা বাংলাদেশে ফিরে এসছেন। কিন্তু কি পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হলো, কার কি রোল ছিল, সেটা আমি বরঞ্চ আপনাদেরকে বলবো। এটা সাংবাদিকের দায়িত্ব এটা করা। আমাদের তরফ থেকে অনেক সময় এগুলো করতে গেলে বা মানুষের এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় যে আমরা আমাদের ভাই বোনদেরকে সার্ভেলেন্সে করছি। আপনারা করেন মুখোশ, আপনারা যারা এগুলো করেছে, বাংলাদেশি মানুষকে যারা জেল জরিমানায় দিয়েছে, হেল্প দেওয়ার কাজটা করিয়েছে, তাদের ব্যাপারে আপনারা আমার মনে হয় আরও বড় রোল প্লে করার সুযোগ আছে। আসলে এটা আর একটু ক্লিয়ার করলে এরকম হয় যে যারা আমরা যখন, যেমন বাংলাদেশ থেকে একটা ঘোষণা আসছিল রেমিটেন্স শাটডাউন করার জন্য, আমরা যারা রেমিটেন্স শাটডাউনের পক্ষে কথা করেছি তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া লোকগুলা এবং আমাদের নামে লিস্ট করে দেওয়া লোকগুলা কিন্তু দেখি আমাদের উপদেষ্টারা আসলে ওনাদের থেকে ক্র্যাশ নিচ্ছে, ওনাদের সাথে করছে,
আসলে এটা অনেক সময় এখান এটা থেকে- এই জন্যই আপনাদের জার্নালিজমের এটা দায়িত্ব, আপনারা সবাইকে জানান। কেননা দেখেন আমরা ঢাকার থেকে আসি, আমার পক্ষে সব সময় আউটরাইট সব জানা সম্ভব না, ঠিক আছে? অনেক ঢাকা সময় থেকে একজন সংশ্লিষ্ট অ্যাডভাইজার জায়গায় আসেন, যাওয়ার পরেও এটা কোনো একজন প্রতিকার পাওয়া অ্যাডভাইজার যায় না। আসেন, অ্যাডভাইজারের 1000টা কাজ থাকে, আর একটা কাজ হচ্ছে এইখানে এসে তারপরে তখন যদি ভুল লোক যদি তার কাছে ক্রেস নিয়ে আসে, অনেক সময় হয় কি ওইটা স্ক্রিনিংয়ে ধরা পড়ে না। এটা আপনারা যদি এইখানে খুব বলিষ্ঠ রোল প্লে করেন, আমাদেরকে জানান যে কি হয়েছিল, কিভাবে হলো, এটা তো আমাদের জন্য খুবই সম্মানহানিকর, ঠিক না? আমাদের ভাই বোনরা একটা নৈতিক প্রোটেস্টের কারণে হবে। তো আমরা চাই যে আপনারা এই বিষয়ে আমাদেরকে জানাবেন বা ধন্যবাদ। স্যার, আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের সব জায়গায় সংস্কার করছেন আপনারা, সংস্কার হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এই দুইটা খাতে আপনারা সংস্কার করছেন কিনা? কারণ প্রবাসীদের দাবি, দিনের একটা দাবি, আমি অনেকগুলো দাবি, একটা দাবি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রবাসীরা চাচ্ছে যে দেশে তাদের জন্য আলাদা একটা আইন হোক, সেটা হচ্ছে যে প্রবাসী পরিবার এবং তাদের যানবাহনের নিরাপত্তা একটা আইন হোক। কারণ প্রবাসীরা দীর্ঘদিন প্রবাসী থাকার কারণে তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয় প্রশাসন, সম্পাদনা করতে নিজেদের সাথে। একটা আইন থাকলে স্যার সেক্ষেত্রে প্রবাসীরা অনেক উপকৃত। আমাদের ডিপিএস আজাদ মজুমদার উত্তর দিবে। জানমালের নিরাপত্তা দেশের সব নাগরিককে সরকারের দেওয়া দায়িত্ব, ওটা আলাদাভাবে প্রবাসীদের জন্য আইন করার প্রয়োজন নেই। প্রবাসীরা প্রচলিত আইনেই দেশের অন্য নাগরিকরা যেভাবে সুরক্ষা পায় সেরকম সুরক্ষা পাইতে পারে। আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে তারা কিন্তু প্রবাসীদের অবদান প্রকাশ্যে নানাভাবে স্বীকার করছে এবং তাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের চেষ্টা করছে। সমস্যা কিন্তু সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যাটাকে মেনে নেওয়া, স্বীকার করা। আগে আমরা দেখেছি যে প্রবাসীদের সমস্যাটাকে মেনেই নিত না, এখন কিন্তু সমস্যাগুলো অ্যাকনোলেজ করে একটা একটা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আপনার মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে একটা বড় জটিলতা ছিল প্রবাসীদের, প্রায় 4 লক্ষ পাসপোর্ট মেশিন রিডেবল প্রবাসীদেরকে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের যাতায়াত সহজ করার জন্য, তাদের হয়রানি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা বাংলাদেশের অনেক প্রবাসীর একটা বড় দাবি, তারা যেন ভোট দিতে পারে। কারণ দেশের সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয়। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। প্রবাসীরা যাতে দেশে আরও করে বেশি করে বিনিয়োগ করতে পারেন, তাদের কষ্টার্জিত অর্থ তারা যাতে দেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে কিন্তু অনেকগুলো উদ্যোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইভেন আজকেও যে কমিউনিটি এঙ্গেজমেন্টটা এখানে আলোচনা হয়েছে সেখানে আপনার বলা হয়েছে যে বাংলাদেশ বিমানের যে ভাড়ার যে বিষয়টা, দেশে যদি বিমানে যারা যাতায়াত করেন ক্লাস্টারের মাধ্যমে টিকিট কিনে নিয়ে অনেকে পরে প্রবাসীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করেন, সেটা যাতে না হয় কখনো। বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে, তাতে করে প্রবাসীরা উপকৃত হন। প্রবাসীরা যদি বাংলাদেশে বিদেশে এসে কেউ মারা যান, তাদের লাশ পরিবহনের ক্ষেত্রে সরকারি সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায় এই বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। এটা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আজকে একটা ঘোষণা দিয়েছেন। তো এরকম অনেকগুলো বিষয় আছে প্রবাসীদের সমস্যা নিয়ে যেগুলো সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে। সরকার মনে করে যে বাংলাদেশের যে উন্নতি বা বাংলাদেশের যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনাটা হয়েছে, এই সূচনায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে প্রবাসী বাংলাদেশিরা, এবং তাদের এই ভূমিকাটাকে স্বীকার করে তাদের এই ভূমিকাটা মেনে নিয়ে তাদের জন্য কল্যাণকর যা কিছু সম্ভব, সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও যা যা সম্ভব তার সম্ভাব্য সব কিছু করার চেষ্টা করছে। এবং সেটা করছে বলেই কিন্তু আজকে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূস এই ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু উনি প্রবাসীদের কাছ থেকে সরাসরি শুনেছেন। আজকে ওনাদের সমস্যাগুলোর কথা ওনারা সবাই সরাসরি বলেছেন, ওনারা কিন্তু একটার কথা বলেননি, প্রত্যেকে আলাদা আলাদা সমস্যার কথা বলেছেন এবং প্রত্যেকটা সমস্যা উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নিজে সরাসরি তাদের কাছ থেকে শোনার ফলে আপনার কোনো মেসেজ আর হারিয়ে যাওয়ার আশঙ্কাটা কমে গেছে। উনি নিজে এখন উপলব্ধি করতে পারবেন আরও বেশি করে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায় এবং আপনারা হয়তো তার রিফ্লেকশনটাও সামনে দেখতে পাবেন। স্যার, একটা বিষয় হচ্ছে এখানে স্কিল তো এটা আমরা নিশ্চিত হচ্ছি আপনারা হয়তো স্কিল বিষয়ের কথা বলেছেন, হয়তো একটা কোনো দাম উন্নত হতে পারে। তবে স্কিল বিষয়
রিসেন্টলি এখানে আসছে, যেমন এখানে যে ছোট ছোট বাংলাদেশি প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে যদি স্কিল ভিসা এসে অনেক সময় দেখা যায় ভিসার সমস্যাজনিত কারণ যেন লেবার ভিসা বা একদম নিম্ন ক্যাটাগরির যে ভিসাগুলো, ওই ভিসাগুলোতে কিন্তু স্কিল ক্যাটাগরিতে কিন্তু ভিসা লাগে, কিন্তু ওই স্থানে যদি কাজ করে তাহলে ওই সময় যদি ওই স্থান থেকে যদি আমাদের বাংলাদেশিদের কোনো কারণে যদি ভুল হয় বা অ্যারেস্ট করা হয়, কিন্তু আমাদের জন্য সম্মান হানিকর। কারণ স্কিল ভিসা দিয়ে এসে যদি একজন ছোটখাটো কোনো কাজ করে তখন এটা কিন্তু ব্যক্তি খুবই বেমানান মনে হয়। এই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি একটা সুনির্দিষ্ট কোনো কথা বলতেন যে আসলে স্কিল ভিসা ছাড়া লেবার টাইপের যে ভিসাগুলো আছে ওগুলো নিয়ে আসলে কোন সমাধানে কি আসা গিয়েছে কিনা, কারণ এটা আসলে খুবই জরুরি। কারণ স্কিল ভিসা যদি তোলাও হয় তাহলে দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা এই ছোটখাটো স্কিল বিষয়টা নিয়ে আজকে আলোচনা হয়েছে। স্কিল বিষয় নিয়ে এর আগেও বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে স্কিল মাইগ্রেশনের কথা, যাতে করে প্রবাসীদের আয় বাড়ে বা বাংলাদেশেও আসলে রেমিটেন্সের প্রভাবটা বাড়ে। কিন্তু স্কিল ভিসার ক্ষেত্রে সরকারও দেখেছে যে এর আগে প্রচুর লোক আছে যারা আসলে স্কিল না, কিন্তু স্কিল ভিসা প্রতারণার মাধ্যমে নিয়ে এসেছে, যে কারণে তারা এখানে এসে আসলে আর তাদের স্কিলটা শো করতে পারেনি। ফলে তাদেরকে তারা যে স্কিলটার কথা বলে এখানে এসেছে, কিন্তু সেই জবটা না পেয়ে তাদেরকে অন্য একটা জবে তাদেরকে যেতে হয়েছে। এই সমস্যাটা বাস্তব এবং এই সমস্যাটা শুরু হয়েছে বা এই আগের সরকার আমলে আপনারা দেখবেন যে এই মানে দুর্নীতির বিস্তারটা এত বেশি ছিল। এই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা এই যে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দুর্নীতির বিস্তারটা ছিল অত্যন্ত ব্যাপক, এবং যে কারণে প্রবাসীদেরকে শুধুমাত্র প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা খরচ করে আসতে হচ্ছে তা না, আপনার স্কিল ভিসার নাম দিয়ে আনস্কিল লোকজনকে পাঠানো, সত্যিকারের যারা স্কিল তাদেরকে ফ্যাসিলিটেট না করা, এরকম অনেকগুলো সমস্যা আগের সরকার তাদের তৈরি করে রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে এই সমস্যাগুলো দেখছে এবং সমস্যাগুলো যাতে অ্যাভয়েড করা যায়, সমস্যাগুলো অ্যাভয়েড করে যারা স্কিল, যারা প্রকৃত অর্থে যারা স্কিল, তারা যদি আসতে পারে তাহলে তাদের আর চাকরির সমস্যা হওয়ার কথা না। কারণ স্কিল মাইগ্রেশনের কিন্তু প্রচুর চাহিদা আছে, শুধু আরব আমিরাত না, আমরা এর মধ্যে আরও যে কটা দেশে প্রধান উপদেষ্টা উনি সফর করেছেন, উনি কিন্তু সবগুলো দেশেই উনি শুনেছেন যে সবাই স্কিল মাইগ্রেশন চায়, বাংলাদেশ থেকে নার্স আনতে চায়, ইঞ্জিনিয়ার আনতে চায়, এমনকি এখন শিক্ষকও আসছেন অনেক। সো যারা সত্যিকার অর্থে সরকারের দিক থেকে চেষ্টা থাকবে স্কিল মাইগ্রেশনটা বাড়ানো, এবং স্কিল মাইগ্রেশনের পার্ট হিসেবে যারা স্কিল রিয়েল স্কিল তারা আসে, স্কিল মাইগ্রেশনের নাম দিয়ে আনস্কিল লোকজন এসে এখানে দেশের ভাবমূর্তিও যাতে তারা নিজেরা ক্ষুণ্ণ না করে এবং তারা নিজেরাও যাতে সমস্যা না পড়ে, এই দিক থেকে এই বিষয়টা একেবারেই সরাসরি সরকার প্রধান নিজেই এই বিষয়ে সচেতন আছেন। সংযোজন যে আমরা সবসময় স্কিল লেবারের কথা বলি এবং আমাদের দেশে একটা প্রচার আছে যে যত বেশি জনসংখ্যা আমাদের রপ্তানি হবে তত বেশি রেমিটেন্স আসবে, এ ধরনের একটা প্রচার আছে। কিন্তু এটা থেকে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই প্রসেস থেকে বের হওয়া যায় কিনা যে যত বেশি শ্রমিক যাবে তত বেশি রেমিটেন্স আসবে, এই চিন্তাধারা থেকে বের হতে হবে। অর্থাৎ যত বেশি আপনি শ্রমিককে দক্ষ করতে পারবেন তত বেশি আপনার রেমিটেন্স ডবল চিন্তা করতে পারবেন, এর থেকে বেশি চিন্তা করতে পারবেন। ফর এক্সাম্পল, যে একজন ফিলিপিনি লেবার কিংবা অন্য আদার্স কান্ট্রির লেবার যদি আপনার 1000 দিরহাম স্যালারি পাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশে একজন শ্রমিক কত দিরহাম স্যালারি পায়? না, সেটা নিয়ে যেটা হচ্ছে যে বাইরের দেশের বিদেশি কিছু কিছু কোম্পানিগুলোর সাথেও আমরা কথা বলছি যে তারা যাতে এসে বাংলাদেশে এই যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারগুলো করতে পারে খুব দ্রুত। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে বাইরের অনেক কোম্পানিগুলোর সাথে কথা বলছে যাতে তারা বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করতে পারে, এবং সেই ক্ষেত্রে তাদের কি কি সাহায্য লাগবে, তারা কি কি লজিস্টিক্যাল সাপোর্ট চায়, সেগুলো আমরা দেখছি। এবং এটা এই জিনিসগুলো আপনি মানে কুইক ফিক্স বলে কিছু নাই এখানে, মানে যে আপনি খুব দ্রুত বললেন একদিনে এটা সলভ হয়ে গেল এরকম না, বরঞ্চ আমরা দেখছি যে কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন, এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। বাট এগেন আমাদের তো অনেকগুলো কাজ, এটাও তাদের মধ্যে একটা কাজ, এবং বাট আমাদের ফোকাসটা এখানে খুব ভালোভাবে আছে। এটাতে যদি একটা সংযোজন করতে চায়, আরব আমিরাতে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভিসা খুলবে, এটা একটা প্রসেসের বিষয়। আমরা যারা এখানে আছে আমরা কিন্তু স্কিল কোনো না কোনোভাবে, কারো ড্রাইভিং লাইসেন্স আছে, কেউ কোনো হাতের কাজ জানে,
এই দেশের থেকে ভিসা ট্রান্সফার বলে কোনো এখানে সুযোগ নাই। এটা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে 25 বছর আগে। এখানে ক্যান্সেল হয়ে আরেক জায়গায় যাওয়া, ওই সুযোগটা যদি আপাতত হয় তাহলে সবগুলা কিন্তু স্কিল পারসন। এই যে আমি আমার এটা তো আরব আমিরাত সরকারের আমি এগুলো বিষয়ে তো আলাপ। আপনার একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আপনারা যে কথাগুলো বলছেন এটা একটা পুঞ্জীভূত সমস্যা 2012 থেকে বা তারও আগের থেকেই শুরু, এবং এটার মূল এই যে জায়গাগুলো মূল সমস্যার পিছনে হচ্ছে করাপশন। যেই পরিমাণ করাপশন হয়েছে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে। তো আমরা তো এই জায়গার থেকে সরে এসে বাংলাদেশের একটা ক্লিন ইমেজ পুরো বিশ্বের কাছে আমরা দিতে চাচ্ছি, সেটার জন্য আমরা কাজ করছি। আপনারা ধৈর্য ধরেন, আপনারা রেজাল্ট পাবেন।